এই দখলদার ইউনূস সরকারের দখলদার বাহিনীর অপকর্ম দায়। এ দায় জন্য তাকে তো দায় নিতেই হবে এবং তাকে আইনের মুখোমুখি হতে হবে। এবং বাংলাদেশের মানুষ মনে করে এবং আমরাও মনে করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অপকর্মের দায়ের বিচার আইনের কাছে তাকে সোপর্দ করা উচিত। তাকে অনেকেই ইতিমধ্যে বলেছে তাকে গ্রেপ্তার করা উচিত। অনেক শ্রেণী, বিভিন্ন পর্যায়ের মানুষরা, সিভিল সোসাইটি থেকে অভিমত এসেছে তাকে দেশের বাইরে যেতে দেওয়া ঠিক হবে না। কোনো উপদেষ্টাদেরকে দেশের বাইরে যাওয়া বন্ধ ঠিক হবে না। কেউ অনেকে বলেছে এদের গ্রেপ্তার করা দরকার, এদেরকে এই অপকর্মগুলো তদন্ত করে, নিরপেক্ষ তদন্ত করে, অপকর্ম, দুর্নীতি, এই যে শত শত কোটি টাকা যারা কামিয়েছে, পকেট ভরেছে, তাদেরকে এগুলো তদন্ত করে আইনের কাছে মুখোমুখি হওয়া দরকার। আপনি বলছেন যে ইউনূস এবং তার উপদেষ্টাদের মানে গ্রেপ্তার করা উচিত, অনেকে বলছেন, আপনারা কি বলছেন ইউনূস এবং তার উপদেষ্টাদের গ্রেপ্তার করা উচিত? আমরা তো মনেই করি না। আমরা বলি এবং পরিষ্কার ভাবে আমরা বলে আসছি যে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে, একটি জনগণের সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের সাথে রক্তক্ষয়ী যে সন্ত্রাসীদের যে প্রতারিত করে, মানুষকে প্রতারণা করে সন্ত্রাসীদেরকে ব্যবহার করা হয়েছে, জঙ্গিদের ব্যবহার করা হয়েছে, যারা বারবার এই অপকর্মের সাথে যে তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, তাদেরকেও যেমন বিচার করা দরকার, আইনের কাছে আনা দরকার, তাদেরকে গ্রেপ্তার করা দরকার, তদন্ত করে বিচারের মুখোমুখি করা দরকার। এবং এই কাজের নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূস সরকার সহ তার সকল সাঙ্গপাঙ্গদের আইনের আওতায় এনে অবশ্যই বিচারের আওতায় আনা দরকার। এবং বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের মানুষের, প্রতিটি মানুষের আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার আছে এটা, এবং পাহাড়ি জনজাতি গোষ্ঠীটা আছে। কারণ এটা তাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার গার্ডিয়ানে আপনার একটা ইন্টারভিউ ছিল, ওইখানে বলা হয়েছে আওয়ামী লীগের নেতারা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এখানে কয়েকজন আপনাদের নেতা কর্মীরা জানতে চেয়েছেন আপনারা কবে নাগাদ দেশে ফিরবেন? বাংলাদেশের মানুষের, নেতাকর্মীদের যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, তারা যেমন শান্তিতে বসবাস, একটা মানে সুন্দর একটা পরিবেশ, মিনিমাম একটা পরিবেশ, স্বাভাবিক পরিবেশ বাংলাদেশে ফিরে আসুক, সেই প্রত্যাশা সৃষ্টি হয়েছে। তারা যারা দেশের বাইরে, যারা যেতে বাইরে হয়েছে জীবন বাঁচানোর জন্য, দেশ প্রাণ বাঁচানোর জন্য, ভয়ের আতঙ্কের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, মব সন্ত্রাসীদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য, গ্রেপ্তার তো রাজনীতিবিদরা গ্রেপ্তার হয়, মিথ্যা মামলার শিকার হয়, গ্রেপ্তার করা, গ্রেপ্তারে নির্যাতনের শিকার, এটা রাজনৈতিক কর্মী হতেই হয়, রাজনৈতিক নেতাদের হতেই হয়। এটা নতুন কিছু না আমাদের জন্য। কিন্তু যেখানে রাষ্ট্রযন্ত্রকে কবজা করে, রাষ্ট্রযন্ত্রকে দখল করে সন্ত্রাসীরা যখন আমাদেরকে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে আরম্ভ করে সকল পর্যায়ে এই হত্যাকাণ্ড চললো, মব সন্ত্রাস ১.৫ বছর ধারাবাহিকভাবে চললো। এটা বন্ধ হলে আইনিভাবে আমরা মোকাবেলা করার মতো সাহস, সদিচ্ছা আমাদের আছে। আমরা অবশ্যই দেশে ফিরতে চাই, আমাদের নেতাকর্মীরা চায় আমরা তাদের সাথে আমরা মিলে মিশে একসাথে আমরা সুখে দুঃখে কাটাবো। আমাদের বাধা বিপত্তিকে আমরা অতিক্রম করে দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশ গঠনে, রাষ্ট্র উন্নয়নে আমরা কাজ করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, দায়বদ্ধ। সেই কাজগুলো আমাদের করতে দিতে হবে। সেই অধিকার আমাদের চাই, আমাদের মানুষরা চায়, নেতা কর্মীরা চায়, এবং তারা আমাদেরকে দেখতে চায় মানে বঙ্গবন্ধু কোন দেশরত্ন শেখ হাসিনাকে তারা কাছে দেখতে চায়। তারা বাংলাদেশে ফিরে এসে তিনি আবার দেশের জন্য কাজ করবে, এটা চায়। সেই প্রত্যাশার কথাটাই কিন্তু তারা বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীরা বলে। আমরা বলি, অনেকে হয়তো ব্যক্তিগতভাবে মনে করে যে এটা বোধহয় আমাকেই আক্রমণ করতেছে, অথবা আমাদের অন্য কোনো নেতাকে
আক্রমণ করতেছে, প্রশ্নবিদ্ধ কথা বলতেছে, বাট এটা অভিমান থেকে বলে, এটা কষ্ট থেকে বলে। এগুলোকে আমরা বুঝি এটা তাদের ভালোবাসার কথা। এটা কিন্তু শুধু রাগের কথা, ক্ষোভের কথা, এর ভিতর দিয়ে ভালোবাসারও একটা বই প্রকাশ আছে। এবং সেই শক্তি তো আমাদের সাথে, তো আমাদের নেতাকর্মীরা যারা আজকে লক্ষ লক্ষ নেতাকর্মীরা যে কষ্ট, জেল, অত্যাচার, মব সন্ত্রাস মোকাবেলা করা, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের তো তারপরও তারা বঙ্গবন্ধুর দলটা, দেশের তো শেখ হাসিনার প্রতি আস্থাশীল। কারণটা কি? এটা হলো ভালোবাসা, এটা হলো আদর্শের প্রতি শ্রদ্ধা এবং দৃঢ়তা। সেই দৃঢ়তার জায়গায় দাঁড়িয়ে তারা যদি কোনো কথা বলে, মুখ ফসকেও যদি কোনো কথা বলে, সেগুলোকে তো আমাদের হজম করতে হবে, আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা আমাদের দায়িত্ব। যেমন একজন একজন তার নাম হচ্ছে এস.এন. শুভ, তিনি আপনাকে প্রশ্ন করে, তিনি বলতে চেয়েছেন, এত দরকার কার কাছে দরকার? 180 দিনের মধ্যে আওয়ামী লীগের দৃশ্যমান কোন কর্মসূচি আসবে কি? আমি মনে করি আমরা দেশের আওয়ামী লীগ দায়িত্বশীল দল হিসেবে আমরা একটু সময় নিচ্ছি। আমরা মনে হয় আমাদের নেতাকর্মীরাও এটা চায়, বাংলাদেশের মানুষ এটা প্রত্যাশা করে যে কর্মসূচি নিয়ে সারা বছর প্রতিদিন কর্মসূচি দিতে হবে। আমাদের তৃণমূলের নেতাকর্মীদের অবস্থাটা কি, তাদের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতিগুলো কি, কি প্রতিকূলতা, কি ধরনের কঠিন কঠোর প্রতিকূলতাকে মোকাবেলা করতে হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই আমাদের সকলেরই দেখা দরকার। আমরা তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমরা কথা বলি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রতিনিয়ত কথা বলে, তৃণমূল থেকে সব শ্রেণী পেশার মানুষের সাথে উনি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে, যারা আওয়ামী লীগ করে না তাদের সাথেও কথা বলে। সেই জায়গাগুলোকে, মতগুলোকে নিয়ে তো আমাদের কর্মসূচি দেওয়া হচ্ছে। ইউনূসের বিরুদ্ধে, ইউনূসের অবৈধ দখলদার ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের আন্দোলনের যে কৌশল ছিল, যে পদ্ধতিগুলো ছিল, এখন তো আমরা সেই একই পদ্ধতি আমরা এখানে কৌশল প্রয়োগ আমাদের করব না, করা উচিত হবে না। এগুলোকে বিবেচনা নিয়ে আমি মনে করি যারা জানতে চেয়েছেন কি কর্মসূচি অবশ্যই কল্যাণের জন্য, জনকল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জনস্বার্থে আওয়ামী লীগ একটি দেশপ্রেমিক দল হিসাবে অবশ্যই কর্মসূচি থাকবে। এখানে আর্থসামাজিক রাজনৈতিক কর্মসূচি প্ল্যান। আপনি একটা কথা বলেছেন যে এখানে ইউনূস গভর্নমেন্টের কাছে আপনাদের যে প্রত্যাশা ছিল এই গভর্নমেন্টের কাছে সমান না, সেটা পার্থক্যটা কি? পার্থক্য, ইউনূস সরকার বেআইনি ভাবে রক্তক্ষয়ী অপরাধীদের, জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করে 5ই আগস্ট যেভাবে রাষ্ট্র ক্ষমতাকে দখল করেছে, আমাদের নেত্রী তৎকালে আমাদের নেত্রী বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এবং তার কনিষ্ঠ বোন, জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে হত্যা করার জন্য রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে আক্রমণ করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীদেরকে নিয়ে আক্রমণ করা হয়েছে, লুটপাট করা হয়েছে, এবং যদি তারা পারত, যদি তারা পেত, তাকে হত্যা করত। এবং প্রকাশ্যে এইটা তারা যে হত্যাকারীদেরকে নেতৃত্ব দিয়েছে, এ কারণেই তো এই হত্যা পরিকল্পনার সাথে, হত্যাকারীদের সাথে দখলদার সরকার, অবৈধ ইউনূস এর সাথে জড়িত ছিল। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তো বর্তমান সরকারকে তো আমরা ওই দায়ে তো আমরা অভিযুক্ত করতে পারি না। আমরা এখনো সেই জায়গায় আমরা করতে চাইও না, কারণ বাংলাদেশের মানুষের সত্য ন্যায়ের কথা আমরা বলি, আওয়ামী লীগ বলবে, বঙ্গবন্ধু কন্যা প্রতি এই বিশ্বাস আছে। শুধু সেই বিশ্বাসটাকে তো আমরা ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে আমরা লালন করতে চাই। ভারত সরকার যতদিন ইউনূস গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, তাদের একটা ঘোষিত অবস্থান ছিল, যেহেতু ইউনূস গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট না, তার সঙ্গে তারা সম্পর্ক
উন্নত করার চেষ্টা করে নাই বা স্বাভাবিক করার চেষ্টা করে নাই। নতুন গভর্নমেন্ট যেটা ইলেকশনের পরে, সেই গভর্নমেন্টের সঙ্গে ভারত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে। স্পিকার এসেছিলেন শপথ অনুষ্ঠানে, পররাষ্ট্র সচিব এসেছিলেন শপথ অনুষ্ঠানে, নরেন্দ্র মোদী নিজে চিঠি লিখেছেন এবং ফলো করেছিলেন। এবং চিঠিতে নরেন্দ্র মোদীর চিঠি যেটা পাঠিয়েছেন, একটা আগে বলা হয়তো ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশে, এখন বলছে তাই ইনক্লুসিভ সমাজ, বাংলাদেশের সমাজটা যাতে ইনক্লুসিভ হয় নতুন গভর্নমেন্টের আমলে। সেই ইনক্লুসিভটা কি আপনাদের উদ্দেশ্য করে বলা হয়েছে মনে করেন? এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য বলা হয়েছে, বাংলাদেশের জনগণের জন্য বলা হয়েছে। বাংলাদেশের জনগণের উন্নয়ন অগ্রগতি, বাংলাদেশ একটি বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, নিকট প্রতিবেশী, এটাকে তো আলাদা করা যাবে না। এখানে বৈরিতা, শত্রুতা, এখানে একে অপরের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে অগ্রগতি হওয়া সম্ভব না। সেটা অর্থনৈতিক, আর্থসামাজিক, রাজনৈতিক। এই জন্য ইনক্লুসিভ যে সমাজ ব্যবস্থা, সেটা প্রকারান্তরে ইনক্লুসিভ যে ইলেকশন, সেই কথারই একটি, আমি মনে করি এটার একটা তারই একটি প্রতিধ্বনি। তো এই ধরনের কথা তো বন্ধু রাষ্ট্র হিসাবে, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে একটি আমাদের এই অঞ্চলের স্থিতিশীলতা, গণতান্ত্রিক স্থিতিশীল রাষ্ট্রীয় স্থিতিশীলতা জন্য খুবই যথোপযুক্ত কথা হিসাবেই তো আমাদের বিবেচনায় নেওয়া উচিত। নাকি যুদ্ধ করা হবে, চিকেন নেট কেটে ওখান দিয়ে খাল তৈরি করে দখল করে নেওয়া হবে, ম্যাপ পরিবর্তন করা হবে, যেটা দখলদার সরকারের এবং তার দলের বা তার সাথে পেটোয়া বাহিনীরা প্রতিদিন যেটা করছে 18 মাস, সেই জায়গাটাতেও কে যেতে চায়? তাতে তো আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া এই অঞ্চলে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, নিরাপত্তা এটা নষ্ট হবে। এই আধুনিক বিশ্বে তো এই ধরনের কথা বলার কোনো সুযোগ নাই। কূটনৈতিকভাবে অনেক কিছুকেই কিন্তু সমাধান করা সম্ভব, এবং সেই জায়গাটিতে যাওয়ার জন্যই সবসময় আমি মনে করি সকল রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তাদেরকে সেই জায়গাটি যতক্ষণই থাকুক না কেন, এই দায়িত্বগুলো অত্যন্ত দায়িত্বশীলভাবেই কথা বলা উচিত, ভেবেচিন্তে কথা বলা উচিত। এবং আমি মনে করি সেই জায়গা থেকে ভারতের স্পিকার এসেছেন, তো এটা তো একটা, এবং মহারাষ্ট্র দেশে ভারতের প্রধানমন্ত্রী শ্রী দামোদর মোদীজির চিঠি এনে তারা এখানে গুরুত্ব দিয়েছেন। আরো অনেকগুলো সার্কের আরো অনেকগুলো দেশ থেকে এসেছে। সব মিলিয়ে ইউনুসের তো বিদায় হয়েছে, দানবীয় শক্তির, অশুভ শক্তি, দেশ বিরোধী শক্তির পতন ঘটেছে, বিদায় হয়েছে। এটা হলো যে আমাদের কাছে, জনগণের কাছে স্বস্তির ব্যাপার, এবং সেটাই হলো স্বস্তিদায়ক। এই স্বস্তি থেকে প্রত্যাশার সৃষ্টি হয়েছে। এখন মূল্যায়নের সময় এত দ্রুত করা যায় না, সময় হয়নি, জনগণই মূল্যায়ন করবে। নির্বাচনের পরে শপথ গ্রহণকে কেন্দ্র করে নির্বাচিতরা একমত, একটা অবস্থানে নাই, দুটো পক্ষ দুই দিকে এর মাঝে চলে গেছে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? এটা হলো, এটাও একটা, আমি মনে করি যে একটি দেশের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সংগ্রামের গৌরব গাথা, যে ইতিহাস, এবং 30 লক্ষ শহীদের আত্মত্যাগ, 2 লক্ষ মা বোনের আত্মত্যাগ, যে সংবিধান, সেই সংবিধানের বিরোধী কাজে আর যাই হোক অশুভ শক্তির যেটা উদ্দেশ্য ছিল সেটা পারেনি। এটা যে করবে, পারবে কি পারবে না, ষড়যন্ত্র শেষ হয়ে গেছে এটা আমরা মনে করি না। একটা প্রাথমিকভাবে এই অশুভ শক্তির অশুভ উদ্দেশ্য সেটা কিন্তু বন্ধ হয়েছে বলে আমরা ধরে নিয়েছি,
এবং এটা সফল হবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ আমাদের সংবিধান বিশ্বের গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ সংবিধান হিসেবে শ্রেষ্ঠ সংবিধান হিসাবে বিবেচিত হয়। এটা আমার কথা না, এটা সংবিধান বিশেষজ্ঞদের কথা এবং বিভিন্ন গণতান্ত্রিক দেশে যারা গণতন্ত্রকেই বিশ্বের সবচাইতে এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনার সবচাইতে ভালো মন্ত্র হিসাবে, সংবিধান হিসাবে বাংলাদেশ সংবিধানকে দেখে, এবং এর চাইতেও বড় রাষ্ট্রগুলো আছে, ভারতবর্ষ, এমনকি কনভেনশনাল কনস্টিটিউশন, ব্রিটিশ পার্লামেন্ট, সেই সকল জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের মর্যাদা, সংবিধানের যে মর্যাদা আছে, সম্মান আছে, শ্রদ্ধাবোধ আছে, এবং আমাদের জাতির যে মুক্তিযুদ্ধে যে একাট্টা হয়েছিল, জয় বাংলা স্লোগান দিয়ে সবাই এক হয়েছিল, যেখানে আমাদের পতাকা, যাকে আমরা বিজয় অর্জন করেছি, যে পতাকাকে সেলুট দিয়েই বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে জীবন বাজি রেখে, জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে। সেই পতাকা নতুন সরকারের সঙ্গে আপনাদের কোন ধরনের আলোচনা হচ্ছে কিনা, অথবা আলোচনার চেষ্টা করছেন কিনা আপনারা? শোনেন, কেবল তো যাত্রা শুরু হলো, সময় আসুক, সময় বলে দেবে। রাজনীতিতে কোনো চিরস্থায়ী বন্ধু ও চিরস্থায়ী শত্রু থাকে না, থাকার কথা না। আমাদের মূল লক্ষ্য হলো জনগণ, মূল লক্ষ্য হলো দেশের প্রতি আমাদের দেশপ্রেমিক চিন্তা, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা, দেশের অর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতির উন্নত করা, বিশ্বসভায় আমাদের জাতিকে, দেশকে মর্যাদার আসনে এগিয়ে নিয়ে যাওয়া, আরো বাড়ানো। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নয়, অথবা প্রতারণার চ্যাম্পিয়ন হওয়ার জন্য নয়, অথবা জঙ্গিদেরকে অভয়ারণ্য বানানোর জন্য বাংলাদেশ নয়। বাংলাদেশ হবে গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। যে কথাটি সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং সকল ধর্ম বর্ণের যে অধিকার, সেটাকে সমুন্নত রাখার জন্য আমাদের দায়িত্ব আছে, দায় আছে, অঙ্গীকার আছে, এবং সকল রাজনৈতিক দলের, বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এর দায়িত্বটা অবশ্যই, আমি মনে করি তাদেরও দায়িত্ব আছে। আমরা আজকে শেষ করবো। বাহাদুর নাসিম, আপনার কর্মীদের উদ্দেশ্যে কিছু বলবেন, যারা সারা বাংলাদেশে অফিস খুলছে, আপনাদের যারা গ্রাসরুটের কর্মী, তারা অনেক নির্যাতন সহ্য করে টিকে আছে দেশে, এবং দিন শেষে তারাই কিন্তু পরিত্যক্ত, পুড়ে যাওয়া, ধ্বংসপ্রাপ্ত অফিসগুলোকে আবার আপনাদের তীর্থক্ষেত্র করার চেষ্টা করছে। সত্যি আমি আমাদের এই ত্যাগী, এই নিঃস্বার্থবান, আদর্শবান, এই দুর্যোগ, দুর্বিপাক, অত্যাচার, এই দানবীয় অশুভ শক্তি, জঙ্গিবাদী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীকে তারা জীবন দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য, জীবন মান সবকিছু তারা হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পেটে খাবার নাই, চিকিৎসা দেওয়ার সুযোগ নাই, অর্থনৈতিক দুর্গতি, এগুলোকে ভাষায় প্রকাশ করা যায় না। তারপরও তারা আমাদের পুড়ে ফেলা, আমাদের অফিসগুলো, আওয়ামী লীগ অফিস, আমাদের তীর্থ কেন্দ্র, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী যে বাসভবন, জাতির পিতার যে বাসভবন 32 নম্বর, যেটাকে ধ্বংস করে দিয়েছে, যেটাকে বারবার আক্রমণ করেছে দানবরা, জঙ্গিরা, সন্ত্রাসীরা, দেশবিরোধী গোষ্ঠীরা, আইএসের এজেন্টরা, সেই মাটিতে এখনো মানুষ আবার এগিয়ে আসছে, মানুষ আসছে দেখতে নির্ভয়ে। তারা অফিসের দিকে যেতে চায়, তারা অফিস পরিষ্কার করছে,
তারা অফিসের ঝাড়পোছ করবার চেষ্টা করছে, অফিস নাই, জানালা দরজা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তারপরও সেখানে মানুষ আসছে, মানুষের যে স্রোত আসছে, এই স্রোত হলো ভালোবাসা, দানবীর শক্তির বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ জানাবার জন্য, শ্রদ্ধা জানাবার জন্য, ভালোবাসার জন্য তারা কিন্তু আওয়ামী লীগের কার্যালয়গুলোতে যাওয়ার চেষ্টা করছে। সেখানে নানা ধরনের প্রতিকূলতা এখনো দেখছে। সেখানে রাজনৈতিক নিষিদ্ধ হিসাবে যেটা বেআইনি কাজটি করে রেখেছে, সেটা থেকে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ আমি মনে করি অবশ্যই দেওয়া উচিত। এটা গণতান্ত্রিক চেতনা, এটা সাংবিধানিকভাবে এটা আমাদের প্রাপ্য, বাংলাদেশের মানুষের এটা অধিকার। সেই জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে আর যাতে বেআইনিভাবে গ্রেপ্তার না করা হয়, কোনো সংঘাত যাতে কোনো অশুভ শক্তি করতে না পারে, অবশ্যই সেই বিষয়গুলোকে সকলের দায়িত্ব নিতে হবে, সকলের, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, নেওয়া উচিত বলে আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেক্ষেত্রে আমাদের নেতাকর্মীদের সাহসকে, সাহসিকতাপূর্ণ ভূমিকাকে, বিরচিত যে কর্মকাণ্ড, বিরচিতভাবে তারা এখনো বেরিয়ে আসছে, এটাকে তো আমরা অবশ্যই সালাম জানাই, স্যালুট জানাই। এবং এটাই আওয়ামী লীগের শক্তি, এটাই বঙ্গবন্ধুর আদর্শের প্রাণ ভোমরা। এরা, এই মানুষগুলো, এই তৃণমূল মানুষগুলো, এরা নিঃস্বার্থবান। এদের কিছু চাওয়া পাওয়ার নেই, এরা কখনোই সুখের দিনেও এরা কিছু চাইতে আসে না। তারা চায় ভালোবাসা, তারা চায় কথা বলা, তাদেরকে মর্যাদা দেওয়া, তাদেরকে সম্মান দেওয়া, তাদের দুঃখে দিনে তাদেরকে সহানুভূতির পাশে নিয়ে আমরা পাশে দাঁড়াবো। হয়তো আমরা সে কাজগুলো করতে পারি নাই, বাস্তবতা আছে, এবং অনেক সব ক্ষেত্রেই সীমাবদ্ধ আছে তেমনটা না, কোনো কোনো ক্ষেত্রে সীমাবদ্ধতাও আছে। সেজন্য আমি ব্যক্তিগতভাবেও আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আমাদের এই মানুষগুলোকে, দেশের জনগোষ্ঠীর এই বৃহৎ অংশগুলোর প্রতি মানুষের যে শ্রদ্ধা, ভালোবাসার যে সমর্থন, এই ঋণ কিভাবে আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শের একজন সদস্য হিসেবে আমি শোধ করতে পারবো আমি জানি না।